স্টাডি করার সময় আমরা দেখেছিলাম যে আলফা পার্টিকেলস এক্সিবিট ফাইন স্ট্রাকচার। আলফা পার্টিকেলের যে এনার্জি স্ট্রাকচার গুলো, আলফা পার্টিকেলের যে এনার্জি, সেই এনার্জিটা ফাইন স্ট্রাকচার এক্সিবিট করে। অন দি আদার হ্যান্ড, যদি আমরা এই বিটা পার্টিকেল ইলেকট্রনের বা পজিট্রনের এনার্জিটাকে মেজার করি emitting from a particular radioactive sample, আমরা দেখবো যে এখানে ডিসক্রিটনেস নেই, rather this energy varies continuously. That is, the beta spectrum is continuous. এখানে দেখো বিটা স্পেকট্রামটাকে দেখানো হয়েছে। Along y-axis we have plotted the intensity of the beta particles, that is number of beta particles. Okay, number of beta particles say passing through unit area per unit time. Okay, that is the intensity of the beta particles. আর এখানে যেটা রয়েছে along x-axis we have the energy of the beta particle. এখান থেকে গ্রাফটা থেকে দেখতে পাচ্ছ যে the intensity becomes maximum at an energy say around 0.1 mega electron volt or like that. And as we are considering higher energy, the intensity falls. But the important point to note here is that the energy varies continuously. অর্থাৎ একটা পার্টিকুলার রেডিওঅ্যাক্টিভ স্যাম্পল থেকে বিভিন্ন রকম এনার্জির, কন্টিনিউয়াস এনার্জির বিটা পার্টিকেল এমিটেড হয়। হ্যাঁ, স্টার্টিং ফ্রম সে 0 টু সাম ম্যাক্সিমাম ভ্যালু ই ম্যাক্স। 0 থেকে ই ম্যাক্স পর্যন্ত এই রকম রেঞ্জের যে কোনো এনার্জির বিটা পার্টিকেলই আমরা একটা পার্টিকুলার রেডিওঅ্যাক্টিভ স্যাম্পল থেকে পাই। আবার বলছি যে when beta decay was discovered, the neutrino or antineutrino was nowhere in the picture. নিউট্রিনো অ্যান্টিনিউট্রিনো সম্পর্কে কোনো ইনফরমেশন তখন ছিল না। পিপল নিউ দ্যাট কোনো একটা নিউক্লিয়াস যখন বিটা ডিকেতে টেক পার্ট করে, ইট ইজ ট্রান্সফর্মড ইনটু এ নিউ স্পিসিস হ্যাভিং ইটস অ্যাটমিক নাম্বার either reduced by 1 unit or increased by 1 unit. Okay, and we have either electron or positron. বাইরে আমরা যেটা পাই, ডিসইন্টিগ্রেশনটা হলে আমরা যেটা যে পার্টিকেলটা পাই সেটা হচ্ছে ইলেকট্রন বা পজিট্রন। নিউট্রিনোটা কোনোভাবেই এই পিকচারের মধ্যে ছিল না। ওকে, এটা নিয়ে আরো ডিসকাশন রয়েছে। দেখো, দ্য এনার্জি অফ দি বিটা এনার্জি স্পেকট্রাম অফ বিটা পার্টিকেলস ইজ কন্টিনিউয়াস, unlike that of alpha particles which is discrete. আমি অলরেডি এটা ডিসকাস করলাম। And this observation initially created a puzzle since the nuclear energy states are discrete. আমরা আলফা ডিকে ডিসকাস করার সময় দেখে এসেছি যে নিউক্লিয়ার এনার্জি স্টেটস গুলো ডিসক্রিট হয়। কাজে কন্টিনিউয়াস বিটা স্পেকট্রাম initially created some puzzle. It is expected to have some discreteness, but actually we have continuous energy spectrum. Okay, next, difficulties গুলো কি কি দেখো, পয়েন্ট অফ ডিফিকাল্টিস গুলো কি কি। প্রথমত যেটা বলছিলাম যে নিউক্লিয়ার এনার্জি স্টেটস আর ডিসক্রিট বাট দি অবজার্ভড বিটা স্পেকট্রাম ইজ কন্টিনিউয়াস। Next, the Q value of a particular beta decay is constant and determines the maximum kinetic energy of the beta particle. আমরা আগের দিনকে বিভিন্ন রকম বিটা ডিকের ক্ষেত্রে Q ভ্যালুটা ক্যালকুলেট করেছি। Q ভ্যালুটা বেসিক্যালি এনার্জি অ্যাভেলেবল আফটার দি decay process, and that Q value is constant for a particular nuclear species. Thus, for beta particle emitted with kinetic energy Ek less than Em, the difference Em minus Ek cannot be accounted for. আবার এই পয়েন্টটাকে একটু ডিসকাস করে নিতে চাই। কোন একটা পার্টিকুলার নিউক্লিয়াস থেকে যখন বিটা ডিকে হচ্ছে, সেই প্রসেসের একটা ডেফিনাইট কিউ ভ্যালু থাকে। অর্থাৎ ওই নিউক্লিয়াসটা যদি বিটা ডিকেতে টেক পার্ট করে, সেখান তার জন্য একটা ডেফিনাইট এনার্জি পাওয়ার কথা। ন্যাচারালি সেই এনার্জিটা ক্যারিড আউট হবে মেইনলি বাই দি ইলেকট্রন বা বাই দি বিটা পার্টিকেল। সেই বিটা পার্টিকেলের একটা ম্যাক্সিমাম এনার্জি থাকবে, যে এনার্জিটা ইকুয়াল টু ইএম। এবার এরকম ধরনের একটা রেডিওঅ্যাক্টিভ স্যাম্পল যখন নিচ্ছি, তাহলে এটা ডিজায়ারেবল যে সেখান থেকে যে সমস্ত ইলেকট্রন গুলো বিটা পার্টিকেল গুলো এমিট করছে তাদের প্রত্যেকের এনার্জিটা এই ইএম এর সাথে সমান। কিন্তু কন্টিনিউয়াস বিটা স্পেকট্রাম থেকে দেখতে পাচ্ছি যে এটা ডিফারেন্ট। যদি এই কাইনেটিক এনার্জিটা সাম ইকে হয়, যেটা কিনা লেস দেন ইএম, তাহলে এই ডিসইন্টিগ্রেশন প্রসেসে যে অ্যাভেলেবল এনার্জি ইএম মাইনাস ইকে, সেটা কোথায় যাচ্ছে, এইটার কোনো হিসাব এখান থেকে পাওয়া যাচ্ছে না। Next, as supposed, the beta emission is due to conversion of a proton into a neutron and vice versa.
আমরা এটা ডিসকাস করেছিলাম যে বিটা ডিকে প্রসেসে একটা প্রোটন থেকে নিউট্রন কনভার্সন হচ্ছে বা নিউট্রন থেকে প্রোটনে কনভার্সন হচ্ছে উইদিন দি নিউক্লিয়াস। রিঅ্যাকশনটা বেসিক্যালি এইটা। আবার বলছি যে when beta decay was discovered, neutrino or antineutrino was nowhere in the picture. প্রোটন থেকে নিউট্রন প্লাস পজিট্রন, নিউট্রন থেকে প্রোটন প্লাস ইলেকট্রন। ওকে, এখানে দেখতে পাচ্ছ যে চার্জ নাম্বারটা কনস্ট্যান্ট, চার্জ নাম্বার কনস্ট্যান্ট, কনজারভেশন অফ চার্জ হোল্ডস ইন দিস কেস, বাট দি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন ডাজ নট হোল্ড। আমরা দেখে এসেছি আগে যে প্রোটন, নিউট্রন বা বিটা পার্টিকেল এইগুলো সব স্পিন হাফ পার্টিকেলস, এগুলো সব ফেরমিয়নস। কাজেই এখানে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশনটাকে যদি অ্যাপ্লাই করো, প্রোটন ইজ এ স্পিন হাফ পার্টিকেল, দিস ওয়ান ইজ এ স্পিন হাফ পার্টিকেল, দিস ওয়ান ইজ এ স্পিন হাফ পার্টিকেল, তাহলে বিফোর দি নিউক্লিয়ার রিঅ্যাকশন, এই বিফোর দিস ডিসইন্টিগ্রেশন, the spin angular momentum is h cross by 2, while after the reaction the spin angular momentum is either 0 or h cross. ডিপেন্ড করছে যে নিউট্রিনো আর বিটা পার্টিকেলের রিলেটিভ স্পিন ওরিয়েন্টেশনটা কেমন। যদি নিউট্রিনো স্পিন আর পজিট্রনের স্পিন বিটা পার্টিকেলের স্পিন প্যারালাল হয়, তাহলে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা উইল বি h cross. On the other hand, for anti-parallel orientation, the total angular momentum will be 0. Okay, so we conclude that these above reactions appear to be a violation of the law of conservation of angular momentum. Okay, and another fact is that there were experiments that established that the principle of linear momentum conservation does not hold in the beta emission process. এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে এইরকম যদি আমরা বিটা পার্টিকেলের মোমেন্টামটাকে মাপি এবং রিকয়েলড যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসের মোমেন্টামটাকে মাপি, দ্যাট ডাজ নট ফিট টু দি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। ওকে, এইগুলোই হচ্ছে ডিফিকাল্টিজ দ্যাট ওয়ার ইনিশিয়ালি ফেসড উইথ দি বিটা ডিকে প্রসেস। ওকে, এখানে যদি কোনো প্রশ্ন থাকে বলো। সৌতিক, যে কোশ্চেনটা জিজ্ঞাসা করছিলে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনজার্ভ থাকছে না। হ্যাঁ বলো। বলছিলাম স্যার, আলফা পার্টিকেলের যে রেঞ্জ মেজার করা হয়েছিল, ওই রেঞ্জটা কি মিন রেঞ্জ ছিল ওটা? আবার আলফা পার্টিকেলে যাচ্ছ কেন? সেটা তো আগে করতে পারতে। আমি পরে আসবো এই কোশ্চেনের উত্তরে। হ্যাঁ, বিটা পার্টিকেলের যেটুকু বললাম একদম বি ফোকাসড, যেখানে যেটুকু বললাম তার মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে সেইটা বলো। না স্যার, এখানে কোশ্চেন। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? যাই হোক, তো এবার এইটাকে তাহলে আমরা এটা দেখবো যে কিভাবে জিনিসটাকে এক্সপ্লেন করা হলো। ডিফিকাল্টিস গুলো হচ্ছে এরকম। প্রথমত হচ্ছে কন্টিনিউয়াস এনার্জি স্পেকট্রা, সেটা একটা পয়েন্ট অফ ডিফিকাল্টি। নেক্সট পয়েন্ট অফ ডিফিকাল্টি ইজ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটাকে এক্সপ্লেন করা যাচ্ছে না। আর আরো একটা যেটা বললাম সেটা হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এটাকেও এক্সপ্লেন করা যাচ্ছে না। তো এই ডিফিকাল্টি গুলোকে জাস্ট ওভারকাম করার জন্য Pauli put forwarded his famous neutrino hypothesis. In a famous letter written in 1930, Wolfgang Pauli attempted to resolve the beta particle energy conundrum by suggesting that in addition to electrons and protons, atomic nuclei also contained an extremely light neutral particle. খেয়াল করে দেখো এখানটায় কি বলা হয়েছে। Wolfgang Pauli attempted to resolve the beta particle energy conundrum by suggesting that, কি সাজেস্ট করলেন, in addition to electrons and protons, atomic nuclei also contained extremely light neutral particle, which he called the neutron. খেয়াল করে দেখো, নিউট্রন কিন্তু ডিসকভার হয়েছিল 1932 তে, আর এই যে রেফারেন্সটা বলা হচ্ছে সেটা কেম ইন 1930, বিফোর দি ডিসকভারি অফ নিউট্রন। তো পাউলি এখানে বলেছিলেন যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ছাড়াও আরো একটা পার্টিকেল নিউট্রন আছে। হি সাজেস্টেড দ্যাট হিজ নিউট্রন, আচ্ছা এখানে মাথায় রাখতে হবে কিন্তু পাউলি যে নিউট্রনটার কথা বলেছিলেন 1930 সালে, আমরা এখন কিন্তু সেটাকে নিউট্রন বলে জানি না। আমরা যে এটাকে নিউট্রন বলে জানি, পাউলি 1930 সালে সেই নিউট্রনের কথা বলেননি, সেই জন্য হিজ নিউট্রন কথাটা বলা হচ্ছে। হি সাজেস্টেড দ্যাট হিজ নিউট্রন ওয়াজ অলসো এমিটেড ডিউরিং দি বিটা ডিকে প্রসেস। পাউলি সাজেস্ট করেছিলেন যে এই নিউট্রনটাও বিটা ডিকে প্রসেসে এমিট করে, and thus accounting for the known missing energy momentum and angular momentum.
এই পাউলির যে নিউট্রন, সেই নিউট্রনটা বিটা ডিকে প্রসেসে যদি এমিট করে, তাহলে বিটা ডিকেতে যে অ্যাভেলেবল এনার্জি, সেই এনার্জিটা শেয়ার্ড বাই দি ইলেকট্রন অ্যান্ড দিস পার্টিকেল ইন এ ভেরিয়েবল ম্যানার। Thus it can account for the conservation of energy, it can account for the conservation of momentum, linear momentum, and of course of angular momentum. In 1931 Fermi renamed এই যে তারও পরে 1931 এ এনরিকো ফেরমি renamed Pauli's neutron to neutrino। পরবর্তীকালে এই পার্টিকেলটার নাম নিউট্রন থেকে চেঞ্জ করে নিউট্রিনো রাখা হয়েছিল। In 1931 Enrico Fermi renamed Pauli's neutron to neutrino। In 1934 Fermi published his landmark theory of beta decay। হ্যাঁ, 1934 সালে একটা কোয়ান্টাম থিওরি, ফেরমি's theory of beta decay নামে পরিচিত, সেটা পাবলিশড হয়। Where he applied the principles of relativity to matter particles, supposing that they can be created and annihilated. Material particle can be created or annihilated just as light quanta in atomic transition। অ্যাটমিক ট্রানজিশন যখন হয়, কোন একটা এনার্জি স্টেট থেকে আরো একটা এনার্জি স্টেটে যখন ট্রানজিশন হয়, এ ফোটন ক্যান বি অ্যাবজর্বড, দ্যাট ইজ এ ফোটন ক্যান বি অ্যানিহিলেটেড। একই রকম ভাবে যদি হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে ট্রানজিশন হয়, এ ফোটন ক্যান বি ক্রিয়েটেড। তো সেটাই বলা হচ্ছে, যেমনটা লাইট কোয়ান্টাম অ্যাটমিক ট্রানজিশনে ক্রিয়েটেড বা অ্যানিহিলেটেড হয়, তেমনি মেটেরিয়াল পার্টিকেল গুলো বিভিন্ন রকম প্রসেসে ক্রিয়েটেড হতে পারে বা অ্যানিহিলেটেড হতে পারে। Thus, according to Fermi, neutrinos are created in the beta decay process rather than contained in the nucleus. Okay, according to Fermi যেটা বলেছিলেন যে নিউক্লিয়াসের ভিতরে নিউট্রিনো থাকে না, নিউক্লিয়াসের ভিতরে নিউট্রিনো থাকে না, যেমনটা আমরা দেখেছি নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রনও থাকে না। বিটা ডিকে প্রসেসে যেমন ইলেকট্রন বা পজিট্রন ক্রিয়েটেড হয়, একই রকম ভাবে ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ নিউট্রিনো অর অ্যান্টি নিউট্রিনো। যখন বিটা ডিকে প্রসেস হচ্ছে, নিউক্লিয়াসের ভিতরে যেমন ইলেকট্রন ক্রিয়েটেড হচ্ছে, একই রকম ভাবে নিউট্রিনোটাও ক্রিয়েটেড হচ্ছে। they do not reside inside the nucleus. So that's how this hypothesis came। এবং একটা কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি যেটা কথা বলা হলো, ফার্মি's থিওরি, that came in 1934। ওকে, তো ইনিশিয়ালি নিউট্রিনোর উপরে কোন কোন প্রপার্টি গুলোকে অ্যাসাইন করা হয়েছিল, নিউট্রিনো কিন্তু এক্সপেরিমেন্টালি আরো পরে ডিসকভার্ড হয়েছে। এটা প্রথমে থিওরিটিক্যালি প্রপোজ করা হয়েছিল এবং সেটা দিয়ে থিওরিটাকে ডেভেলপ করা হয়েছিল। এর সাথে যে যে প্রপার্টি গুলো অ্যাসাইন করা হয়েছিল সেইগুলো এইরকম: ইট মাস্ট বি ইলেকট্রিক্যালি নিউট্রাল, ইট ডাজ নট ক্যারি এনি চার্জ। ওকে, আমরা আগেই দেখেছি যে উইদাউট নিউট্রিনো, নিউট্রিনো হাইপোথিসিসটা ছাড়াই বিটা ডিকে যেটা লেখা হয়েছিল, প্রোটন থেকে নিউট্রন বা নিউট্রন থেকে প্রোটন কনভার্সন, সেখানে কিন্তু চার্জ কনজারভেশন লটা হোল্ড করছে। কাজেই আমরা যদি নতুন আর একটা পার্টিকেল কে অ্যাসোসিয়েট করি, দ্যাট শুড বি ইলেকট্রিক্যালি নিউট্রাল। হ্যাঁ, ইট মাস্ট বি ইলেকট্রিক্যালি নিউট্রাল so that only change in the charge of the nucleus is due to emission of the beta particle. Next, mass of the neutrino should be 0 or very nearly 0। নিউট্রিনোর মাসটা 0 হবে অথবা 0 এর কাছাকাছি হবে। কেন? This follows from the fact that maximum energy EM of the emitted electron is equal to the mass energy difference between the parent and daughter nuclei, less than rest mass energy of the beta particle। বেসিক্যালি আমরা এখানে কিউ ভ্যালুটার কথা বলতে চেয়েছি। আগেই বললাম যে কোন একটা পার্টিকুলার নিউক্লিয়াস স্পেসিস থেকে যখন বিটা ডিসইন্টিগ্রেশন হয়, বিটা পার্টিকেল, এমিটেড বিটা পার্টিকেলের একটা ম্যাক্সিমাম এনার্জি থাকবে। হ্যাঁ, এনার্জিটা ম্যাক্সিমাম হবে তখনই যদি সেই প্রসেসে যে অ্যাভেলেবল এনার্জি কিউ ভ্যালু পুরোটাই ট্রান্সফার হয় ইনটু ইএম। একটা পার্টিকুলার বিটা ডিসইন্টিগ্রেশনে কিউ ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে এসেছি, সেখানে নিউট্রিনোর মাস ছাড়াই ক্যালকুলেট করলাম, ধরো সেটাই করা হয়েছে, নিউট্রিনোর মাস ছাড়া আমরা কিউ ভ্যালুটা ক্যালকুলেট করলাম। ওই একই স্পেসিস থেকে যখন বিটা পার্টিকেল এমিটেড হচ্ছে, দেখতে পাচ্ছি তাদের এনার্জিটা কন্টিনিউয়াস, ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে ইএম, যে ইএমটা করেসপন্ডিং টু কিউ ভ্যালু। সুতরাং নিউট্রিনোর মাসটা শুড বি 0 বা ভেরি নিয়ারলি 0। এর যে ইন্ট্রিনসিক স্পিন of neutrino should be half। Since the electron spin is also half, two spin half particles are emitted during the beta decay।
বিটা ডিকে প্রসেসে ইলেকট্রন এবং নিউট্রিনো, পজিট্রন, ইলেকট্রন, নিউট্রিনো এগুলো যখন এমিট করছে প্রত্যেকই স্পিন হাফ পার্টিকেল। কাজেই দুটো স্পিন হাফ পার্টিকেল এমিটেড হচ্ছে ডিউরিং দ্য বিটা ডিকে। হেন্স টু টুগেদার টেক অ্যাওয়ে অ্যান ইন্টিগ্রাল ইউনিট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। দুটো স্পিন হাফ পার্টিকেল তাদের স্পিন ওরিয়েন্টেশনটা প্যারালাল হতে পারে বা অ্যান্টি প্যারালাল হতে পারে। যদি প্যারালাল হয় তাহলে 1 ইউনিট, যদি অ্যান্টি প্যারালাল হয় তাহলে 0। সেই জন্যই বলা হচ্ছে যে দ্য টু টুগেদার বিটা পার্টিকেল এবং নিউট্রিনো টুগেদার টেক অ্যাওয়ে অ্যান ইন্টিগ্রাল ইউনিট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম that is in agreement with observed change in angular momentum of nuclei during the beta decay. Okay. Next, neutrino interacts feebly with matter. ইন্টারাকশনটা খুব উইক, নিউট্রিনো ম্যাটারের সাথে খুব উইকলি ইন্টারঅ্যাক্ট করে, সেই জন্য এটা দীর্ঘদিন আনঅবজার্ভ ছিল, এক্সপেরিমেন্টালি এটাকে অবজার্ভ করা সম্ভব হয়নি। And it obeys, as it is a spin half particle, it must obey the Fermi-Dirac statistics. It is a fermion, it is obeying Fermi-Dirac statistics. Okay. তো এবার এইগুলোই হচ্ছে প্রপার্টি। সেই প্রপার্টি গুলোকে আরেকবার বলে নিই কি কি বললাম। প্রথমত যেটা ডিসকাস করলাম যে নিউট্রিনোর ইলেকট্রিক্যালি নিউট্রাল, নিউট্রিনোর মাসটা 0 বা ক্লোজ টু 0, নিউট্রিনোর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম হাফ এবং এটা ভেরি উইকলি ম্যাটারের সাথে ইন্টারঅ্যাক্ট করে। এবার এই প্রপার্টি গুলো দিয়ে দেখো কিভাবে এই বিটা ডিকের যে পাজেল গুলো ছিল, বিটা ডিকের যে ডিফিকাল্টিস গুলো ছিল সেগুলোকে কিভাবে করা যায়, রিমুভ করা যায়, সেগুলোকে কিভাবে এক্সপ্লেন করা যায়। দেখো প্রথমত কনজারভেশন অফ এনার্জি। The maximum energy available for a beta decay is shared by the beta particle and neutrino. কোন একটা পার্টিকুলার নিউক্লিয়াস স্পিসিস থেকে যখন বিটা ডিকে হয় অ্যাভেলেবল এনার্জিটা ইকুয়াল টু কিউ ভ্যালু, তাই তো? এই অ্যাভেলেবল এনার্জিটা ইজ শেয়ার্ড বাই দি বিটা পার্টিকেল এন্ড নিউট্রিনো। এবার এই শেয়ারিংটা ক্যান অকার ইন ভেরিয়েবল ম্যানার। শেয়ারিংটা ভেরিয়েবল ম্যানারে হতে পারে, দ্যাট গিভস রাইজ টু অবজার্ভ কন্টিনিউয়াস বিটা স্পেকট্রাম। The upper limit corresponds to the case for lowest share by the neutrino, while the lower limit of beta spectrum corresponds to greatest share of the total energy. আবার বলছি, একটা রিঅ্যাকশনে যে অ্যাভেলেবল এনার্জি সেইটা বিটা পার্টিকেল আর নিউট্রিনো এরা ভেরিয়েবল ম্যানারে শেয়ার করে। ধরো কোনো একটা নিউক্লিয়াস থেকে একটা পার্টিকুলার স্পেসিস, একটা পার্টিকুলার রেডিওঅ্যাক্টিভ স্পেসিস কোনো একটা নিউক্লিয়াস থেকে যে বিটা পার্টিকেলটা এমিট করছে তার এনার্জিটা বেশি, ন্যাচারালি করেসপন্ডিং নিউট্রিনোটার এনার্জিটা কম। ওই একই স্পেসিস অন্য আর একটা নিউক্লিয়াস থেকে যখন বিটা ডিসইন্টিগ্রেশন হচ্ছে সেখানে বিটা পার্টিকেলের এনার্জিটা ভেরি স্মল, তাহলে করেসপন্ডিং নিউট্রিনোর এনার্জিটা ইজ ভেরি লার্জ। এই এনার্জিটা ভেরিয়েবল ম্যানারে শেয়ার হচ্ছে বিটুইন দি বিটা পার্টিকেল এন্ড নিউট্রিনো। সুতরাং আমি যখন একটা রেডিওঅ্যাক্টিভ স্যাম্পল থেকে এমিটেড বিটা পার্টিকেল গুলোর এনার্জিটাকে মাপছি, নিউট্রিনোটাকে ডিটেক্ট করতে পারছি না, কাজে নিউট্রিনোর এনার্জিটা মাপা সম্ভব হচ্ছে না। বিটা পার্টিকেলের এনার্জিটাকে যদি মাপি তাহলে আমরা দেখতে পাবো যে এরকম ধরনের একটা কন্টিনিউয়াস স্পেকট্রা দেবে আর কি। নেক্সট, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। আগেই বললাম যে নিউট্রিনোর সাথে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম হাফ অ্যাসাইন করা হয়েছে, তাতে করে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশনের যে প্রবলেমটা ছিল সেটাকে অ্যাভয়েড করা সম্ভব। দেখো রিঅ্যাকশনটাকে যদি এইভাবে লেখা হয়, নিউট্রন থেকে প্রোটন প্লাস ইলেকট্রন, এটা আমরা আগে দেখেছিলাম। নাও ইউ অ্যাড an anti-neutrino, এটা বেসিক্যালি অ্যান্টি পার্টিকেল অফ নিউট্রিনো। একটা অ্যান্টি নিউট্রিনো যদি যোগ করা হয় তাহলে রিঅ্যাকশনটাকে এরকম ভাবে রিরাইট করা যায়। বা যদি আমরা অন্য বিটা ডিকে, বিটা প্লাস ডিকেটার কথা কনসিডার করি, প্রোটন থেকে নিউট্রন প্লাস পজিট্রন প্লাস এ নিউট্রিনো, হ্যাঁ, এরকম ভাবে রিঅ্যাকশনটাকে রিরাইট করতে পারি। All the above particles carry an intrinsic spin angular momentum half. প্রত্যেকটা যে পার্টিকেল, প্রত্যেকটা পার্টিকেলের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম হাফ। নিউট্রন, প্রোটন, ইলেকট্রন বা পজিট্রন, নিউট্রিনো বা অ্যান্টিনিউট্রিনো প্রত্যেকটা স্পিন হাফ পার্টিকেল। কাজেই এখানে যে বিটা ডিকে প্রসেসে বেসিক্যালি কি এই দুটো পার্টিকেল এমিটেড হচ্ছে বা এই দুটো পার্টিকেল এমিটেড হচ্ছে, এরা কি স্পিন হাফ পার্টিকেল। কাজেই এরা টুগেদার কতটা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যারি করছে, আইদার 1 ইউনিট বা 0। হাফ প্লাস হাফ ভেক্টরিয়ালি যদি দেখো 0 হবে বা 1 হবে, হ্যাঁ, তাহলে এই নিউট্রন থেকে প্রোটন স্পিন হাফ পার্টিকেল থেকে আর একটা স্পিন হাফ পার্টিকেল পাচ্ছি। দ্যাটস হাউ উই ক্যান এক্সপ্লেন দি কনজারভেশন অফ স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। And other difficulty was in the context of conservation of linear momentum. সেটাকে কিভাবে অ্যাভয়েড করা যায়?
দেখো দি নিউট্রিনো ক্যারিজ সাম এনার্জি, যদি কোনো একটা পার্টিকেলের এনার্জি থাকে তাহলে তার মোমেন্টাম থাকবে, ইভেন ইটস মাস ইজ জিরো। যদি মাসটার এস মাস জিরো হয় তাহলেও কিন্তু এর একটা লিনিয়ার মোমেন্টাম থাকবে। আমরা ফোটনের ক্ষেত্রে দেখেছি এ ফোটন ক্যারিজ এ লিনিয়ার মোমেন্টাম এইচ নিউ বাই সি। However, it interacts with matter very weakly, and hence it is not detected easily, unlike the beta particles. This explains why there is apparent violation in linear momentum. যখন আমরা experimentally দেখছি বিটা পার্টিকেলটাকে ডিটেক্ট করতে পারছি, কিন্তু নিউট্রিনোটাকে ডিটেক্ট করা সম্ভব হচ্ছে না। কাজেই একটা অ্যাপারেন্টলি লিনিয়ার মোমেন্টামের ভায়োলেশন হচ্ছে বলে মনে হচ্ছে। আমরা যদি বিটা পার্টিকেলটাকে ডিটেক্ট করতে পারতাম, তার লিনিয়ার মোমেন্টামটাকে হিসাবের মধ্যে নিতাম, তাহলে নিশ্চয়ই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম হোল্ডস গুড। ওকে, ভেক্টরিয়ালি যদি লেখা হয়, দিস ইজ দি লিনিয়ার মোমেন্টাম অফ দি প্যারেন্ট নিউক্লিয়াস, দিস ইজ লিনিয়ার মোমেন্টাম অফ দি ডটার নিউক্লিয়াস, I mean daughter atom, this is parent atom, this is the linear momentum of the beta particle, and this is the linear momentum of neutrino. ওকে, তাহলে এই নিউট্রিনোটা আইডিয়াটাকে নিয়ে আমরা রিঅ্যাকশন গুলোকে, বিটা ডিকে রিঅ্যাকশন গুলোকে এরকম ফর্মাল ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, এক্স এ জেড থেকে ওয়াই এ জেড প্লাস ওয়ান প্লাস ইলেকট্রন যদি ইমিটেড হয় তাহলে এই নিউট্রিনোর অ্যান্টি পার্টিকেল পাওয়া যায়, অ্যান্টি নিউট্রিনো হয়। দ্যাট ফলোজ ফ্রম কনজারভেশন অফ লেপ্টন নাম্বার। এটা যখন এলিমেন্টারি পার্টিকেলস নিউক্লিয়ার ফিজিক্সে পড়বে সেখানে দেখবে। যখন আরেকটা নিউক্লিয়াসের কথা বলছি এক্স এ জেড, এখান থেকে যদি বিটা প্লাস ডিকে হয় তাহলে ওয়াই এ জেড মাইনাস ওয়ান পজিট্রন প্লাস নিউট্রিনো, ঠিক একই রকম একটা প্রসেস, অরবিটাল ইলেকট্রন ক্যাপচার। হ্যাঁ, এগুলোই হচ্ছে ফর্মাল রিপ্রেজেন্টেশন অফ বিটা ডিসইন্টিগ্রেশন। ওকে, বিটা ডিসইন্টিগ্রেশন নিয়ে যেগুলো বলার ছিল সেগুলো আমার বলা হলো। তোমরা কোয়েশ্চেন করো এবার এখান থেকে। স্যার বলছি শেয়ারিং এর জন্য কিভাবে স্পেকট্রামটা পাওয়া যাচ্ছে? শেয়ারিং হচ্ছে, এই যে বললাম, শেয়ারিংটা হচ্ছে ভেরিয়েবল ম্যানারে। কোন একটা নিউক্লিয়াস থেকে যখন বিটা ডিসইন্টিগ্রেশন হচ্ছে, বিটা পার্টিকেলের পাশাপাশি নিউট্রিনোটাও প্রডিউসড হচ্ছে, তাহলে সেই ডিসইন্টিগ্রেশনের জন্য যে অ্যাভেলেবেল এনার্জি, ডিসইন্টিগ্রেশনটা হওয়ার জন্য যে এনার্জিটা তৈরি হলো, এনার্জিটা ইভলভড হলো, সেই এনার্জিটা বিটা পার্টিকেল আর নিউট্রিনো ক্যারি করছে। কেমন? বিটা পার্টিকেল আর নিউট্রিনো ক্যারি করছে। এই যে শেয়ারটা, সেই শেয়ারটা ভেরিয়েবল ম্যানারে। ধরো কোনো একটা নিউক্লিয়াস থেকে 5 ইউনিট এনার্জি ইলেকট্রনটা ক্যারি করছে, আর 2 ইউনিট, ধরো টোটাল এনার্জিটা হচ্ছে 10 ইউনিট। কেমন? একটা পার্টিকুলার নিউক্লিয়াস থেকে যে যদি বিটা ডিসইন্টিগ্রেশন হয়, অ্যাভেলেবেল এনার্জিটা হচ্ছে 10 ইউনিট। তো একটা নিউক্লিয়াস থেকে যখন বিটা ডিসইন্টিগ্রেশন হচ্ছে, বিটা পার্টিকেলের এনার্জি 5 ইউনিট আর নিউট্রিনোর এনার্জিটা হচ্ছে 5 ইউনিট। একই রকম ভাবে ওই একই নিউক্লিয়াস, মানে আমি তো একটা স্যাম্পল নিয়েছি, সেই স্যাম্পলের মধ্যে কোর্স অফ নিউক্লিয়াস রয়েছে। আরো একটা নিউক্লিয়াস থেকে যখন বিটা ডিসইন্টিগ্রেশন হচ্ছে, একই স্পেসিস, কাজে তার জন্য অ্যাভেলেবেল এনার্জিটা 10 ইউনিট, কিন্তু সেখান থেকে যে বিটার নিউট্রিনো এমিটেড হচ্ছে, বিটা পার্টিকেলটা 6 ইউনিট ক্যারি করছে আর নিউট্রিনোটা 4 ইউনিট ক্যারি করছে। একই রকম ভাবে অন্য আরেকটা নিউক্লিয়াসে থেকে যখন বিটা ডিসইন্টিগ্রেশন হচ্ছে, বিটা পার্টিকেলটা সে 8 ইউনিট ক্যারি করছে আর নিউট্রিনোটা 2 ইউনিট ক্যারি করছে। সুতরাং তুমি যখন ওই রেডিওঅ্যাক্টিভ স্যাম্পলটা থেকে এমিটেড বিটা পার্টিকেল গুলোর এনার্জি মাপছো, তুমি কি ডিফারেন্ট এনার্জির বিটা পার্টিকেল পাচ্ছ। কাজে ইন্টেন্সিটি, নাম্বার অফ বিটা পার্টিকেলস, এইটাকে যদি তাদের এনার্জির ফাংশন হিসেবে প্লট করি, এরকম ধরনের একটা কন্টিনিউয়াস প্লট পাওয়া যাবে। এরকম ভাবে জিনিসটাকে আমরা এক্সপ্লেন করতে পারি আর কি। ওকে, তারপর আর কোনো কোয়েশ্চেন? আর কোনো কোয়েশ্চেন? তানিয়া, কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো? না স্যার, নেই? না কারোর স্যার, নেই? কারোর নেই? তমগ্ন কোয়েশ্চেন আছে? না স্যার। নেই? তোমাদের ঘুমই ভাঙেনি মনে হচ্ছে। যাই হোক, চলো কোয়েশ্চেন না থাকলে কন্টিনিউ করা যাক। বিটা ডিকেটা নিয়ে যেগুলো বলার ছিল সেগুলো শেষ। হ্যাঁ, এবার গামা ডিকেটা দেখো। গামা ডিকেতে বিশেষ কিছু নেই, খুব সিম্পল কিছু জিনিস, ইনফরমেশন কিছু। গামা রে যেটা দেখে এসেছে, এটা বেসিক্যালি একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এবং এটা হাইলি পেনিট্রেটিং।
highly penetrating electromagnetic radiation that arise from radioactive decay of atomic nuclei. It consists of photon in the highest observed range of photon energy. আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাটা দেখেছি যে খানে তোমার ওয়েভলেন্থটা সব থেকে কম, যে ডোমেনটাতে ওয়েভলেন্থটা কম, ফ্রিকোয়েন্সিটা ভেরি হাই এবং এনার্জিটা ভেরি হাই, সেইটা কি গামা ডোমেনে রয়েছে। তার নিচে কি রয়েছে এক্স রে, তার নিচে হচ্ছে ইউভি, তার নিচে ভিজিবল লাইট, তার নিচে ইনফ্রারেড। হ্যাঁ, এরকম ভাবে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাটাকে ক্লাসিফাই করা হয়। তো গামা রেডিয়েশনটা বেসিক্যালি হাইয়েস্ট এনার্জি আর কি, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রার যে হাইয়েস্ট এনার্জি রেঞ্জ সেইটার মধ্যে পড়ে। It was discovered by Paul Villard, who was a French chemist and physicist in 1900. যখন রেডিয়াম নিয়ে স্টাডি করছিলেন সেখানে এরকম একটা রেডিয়েশনের এক্সিস্টেন্স পেয়েছিলেন, and it was named as gamma ray by Rutherford in 1903. রিঅ্যাকশনটাকে আমরা ধরো এরকম ভাবে যদি রিপ্রেজেন্ট করি, দেখো কোন একটা নিউক্লিয়াস থেকে সে বিটা ডিসইন্টিগ্রেশন হচ্ছে, আলফা ডিসইন্টিগ্রেশন দিয়েও এটা বলা যেতে পারতো, এখানে বিটা ডিসইন্টিগ্রেশন দিয়ে দেওয়া রয়েছে। সে কোবাল্ট একটা নিউক্লিয়াস, এই কোবাল্ট 27 এইটা বিটা মাইনাস ডিকে আন্ডারগো করে। কাজে এখান থেকে যখন রেডিওঅ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন হচ্ছে, বিটা ডিসইন্টিগ্রেশন হচ্ছে, ডটার নিউক্লিয়াসটা হচ্ছে নিকেল, এই নিকেলের এনার্জি স্টেট গুলো এইরকম। তো কোবাল্ট থেকে নিকেলে ট্রান্সফরমেশন যখন হচ্ছে ভায়া বিটা মাইনাস ডিসইন্টিগ্রেশন, there is a 99.88% probability that the nickel will be produced into this energy state, whereas only 0.12% probability is there that the nickel will be produced in this energy state. ওকে, যাই হোক দেখতেই পাচ্ছ যে এই ডিসইন্টিগ্রেশনটার জন্য নিকেলটা যে প্রডিউস হলো, সেই নিকেলটাকে ইনিশিয়ালি আমরা এক্সাইটেড স্টেটে পাবো, কোনো না কোনো একটা এক্সাইটেড স্টেটে পাবো, আইদার এইটা বা এইটা, যে কোনো একটা এক্সাইটেড স্টেটে পাবো। প্রত্যেকটা এক্সাইটেড স্টেটের ডেফিনাইট লাইফ টাইম রয়েছে। নিকেলটা যখন এই স্টেটে প্রডিউসড হচ্ছে, আফটার সাম টাইম it will make a transition to a lower energy state, বা এই স্টেটে যদি প্রডিউসড হয় it will make a transition to the ground state. এখন নিউক্লিয়ার এনার্জি স্টেট গুলোর মধ্যে সেপারেশনটা হিউজ। যখন একটা এনার্জি স্টেট থেকে আরেকটা এনার্জি স্টেটে ট্রানজিশন হচ্ছে, এই রেডিয়েটিভ ট্রানজিশনের জন্য যে ফোটনটা আমরা পাচ্ছি, সেই ফোটনের এনার্জিটা দুটো নিউক্লিয়ার এনার্জি স্টেটের ডিফারেন্সের সাথে সমান। দুটো নিউক্লিয়ার এনার্জি স্টেটের মধ্যে যে ডিফারেন্স সেটা ভেরি লার্জ, এনার্জিটা এরকম মেগা ইলেকট্রন ভোল্ট অর্ডারের হয়। সুতরাং একটা ট্রানজিশনের জন্য, দুটো নিউক্লিয়ার স্টেটের ট্রানজিশনের জন্য যে রেডিয়েশনটা পাবো, যে ফোটনটা পাবো, তার এনার্জিটা এরকম গামা ডোমেনে থাকবে আর কি। হ্যাঁ, সেটাকে সিম্বলিক্যালি এরকম ভাবে লেখা হয়েছে। সাপোজ দিস ইজ দি নিউক্লিয়াস ইন দি এক্সাইটেড স্টেট, it make a transition to a lower energy state emitting a gamma photon. Okay, typical wavelength gamma photoner wavelength কিরকম হয়? gamma ray wavelength is below 0.06 angstrom, whereas its frequency is greater than 5 into 10 to the power 19 hertz, আর এনার্জিটা higher than 30 kilo electron volt. Okay, it interacts with the matter. আমরা দেখেছি আলফা পার্টিকেল বা বিটা পার্টিকেল যখন ম্যাটারের মধ্যে দিয়ে পাস করে, it ionizes the atoms or molecules of the material. That's how it interacts. But গামা ডিকের যে ইন্টারাকশনটা, সেটার কতগুলো পার্টিকুলার ফিচার রয়েছে। কি কি সেইগুলো? when a gamma ray passes through matter, the probability of absorption is proportional to thickness of the layer, এটা লেয়ার থিকনেস এর সাথে প্রপোর্শনাল। কতটা অ্যাবজর্পশন হবে এটা লেয়ার থিকনেস এর সাথে প্রপোর্শনাল। it is proportional to the density of the material, it is proportional to the absorption cross section of the material. গামা রে সাথে ম্যাটেরিয়ালের যে ইন্টারঅ্যাকশন, সেই প্রবাবিলিটির সাথে প্রপোর্শনাল, এটাকে অ্যাবজর্পশন ক্রস সেকশন বলা হয়। Next, total absorption shows an exponential decrease of intensity with distance from the incident surface. Naturally, আমি একটা মেটেরিয়াল নিয়েছি, সেই মেটেরিয়ালটার মধ্যে দিয়ে গামা রেডিয়েশন পাস করছে, জাস্ট মেটেরিয়ালটাতে ঢুকছে যখন, সেই ইন্টেন্সিটিটা যদি I0 হয়, মেটেরিয়ালটার ভিতরে সাম ডিস্টেন্স গেলাম, সেখানে ইন্টেন্সিটিটা উইল বি ডিফারেন্ট, সেখানে ইন্টেন্সিটিটা কম হবে। এইটা এক্সপোনেনশিয়ালি ফল করে। It follows a relation like this: Ix equals to I0 e to the power minus mu x. Okay,
এখানে এক্সট্রা হচ্ছে থিকনেস অফ দি মেটেরিয়াল, যেমনটা বলছিলাম, যেটা লেয়ার থিকনেসের সাথে ডিপেন্ড করবে, লেয়ার থিকনেসের উপরে ডিপেন্ড করবে। প্রবাবিলিটি অফ অ্যাবজর্পশনটা লেয়ার থিকনেসের সাথে প্রপোর্শনাল। ইন্টেন্সিটিটা দেখতে পাচ্ছ যে ফল করছে যত বেশি দূর যাচ্ছে মেটেরিয়ালটার মধ্য দিয়ে, তার উপরে বেস করে। এখানে যে মিউটা লেখা হয়েছে সেই মিউটাকে রিরাইট করা যেতে পারে অ্যাজ n ইনটু সিগমা, যেখানে nটা বেসিক্যালি নাম্বার অফ অ্যাটমস পার সেন্টিমিটার কিউব, মানে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট ভলিউম, অ্যাটমিক ডেনসিটি বলা হয়। and sigma-টা একটা কোয়ান্টাম মেকানিক্যাল প্যারামিটার which we call the absorption cross section. ওকে, এই মিউটাকে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট বলা হয়। So following this rule, the intensity of the gamma ray varies within the material. Okay, the interaction process এখানে involved as it passes through the matter, gamma radiation ionizes via three processes. তিনটে প্রসেস কি কি? নাম্বার 1 is the photoelectric effect, number 2 is the Compton scattering, and number 3 is pair production. এই তিনটে প্রসেসে গামা রেডিয়েশনটা ম্যাটারের সাথে ইন্টারঅ্যাক্ট করে। একটা হচ্ছে ফটোইলেকট্রিক এফেক্ট, এটা সম্পর্কে তোমরা পড়েই এসেছো, আর একটা হচ্ছে কম্পাউন্ড স্ক্যাটারিং, এটা সম্পর্কেও পড়ে এসেছো। দি থার্ড ইন্টারঅ্যাকশন, থার্ড টাইপ ইজ পেয়ার প্রোডাকশন, এটা সম্পর্কে আইডিয়া নেই, আমরা এখানে সেই জিনিসটা নিয়ে একটু ডিসকাস করব। একটু রিভিউ করে নেওয়া আছে ফটোইলেকট্রিক এফেক্ট এবং কম্পাউন্ড এফেক্ট গুলো। Photoelectric effect basically describes the case in which a gamma photon interacts with and transfers its energy to an atomic electron, causing the ejection of that electron from the atom. কোন একটা অ্যাটম থেকে ইলেকট্রন বেরিয়ে আসে যদি এটা কোন একটা গামা ফোটনের সাথে ইন্টারঅ্যাক্ট করে, এবং ইনফ্যাক্ট মেটাল সারফেস থেকে এটা বেরিয়ে আসে। দি কাইনেটিক এনার্জি অফ দি রেজাল্টিং ফটোইলেকট্রন ইজ ইকুয়াল টু এনার্জি অফ দি ইনসিডেন্ট গামা ফোটন মাইনাস দি এনার্জি দ্যাট অরিজিনালি বাউন্ড দ্য ইলেকট্রন ইন দ্য অ্যাটম। আমরা দেখেছি ইট ইজ গভর্নড বাই আইনস্টাইনস photoelectric equation. Okay, the photoelectric effect is dominant energy transfer mechanism for X-ray and gamma ray photons with energies below 50 keV. যদি এক্সরে বা এক্সরে কথাটা বাদ দাও, গামা রে কথা যদি বলো, গামা রে এনার্জিটা যদি 50 keV নিচে হয়, গামা রে এনার্জিটা টিপিক্যালি 30 keV থেকে বড়। যদি 50 keV থেকে 30 keV এই লোয়ার ডোমেনে থাকে, তাহলে ফটোইলেকট্রিক এফেক্টটা মোর স্ট্রঙ্গার হয় দেন দি আদার প্রসেসেস। আমরা বললাম ম্যাটারের মধ্যে দিয়ে যখন যায় এরকম তিনটে প্রসেস হয়, ফটোইলেকট্রিক এফেক্ট, কম্পাউন্ড স্ক্যাটারিং আর পেয়ার প্রোডাকশন। যদি গামা রে এনার্জিটা 50 keV থেকে নিচে হয়, তাহলে মেইনলি ফটোইলেকট্রিক এফেক্টটাই অবজার্ভ করা যায়। ওকে, আমি এখানে রাখছি, তোমরা 5 মিনিটের মধ্যে আবার ওই একই রকম লিংক ফলো করে ঢুকবে, কেমন? এটা কন্টিনিউ করব, যেখানে শেষ করছি।